মন্দির করার দায়িত্ব কারা? যারা পুজো পার্বণ করে তারা মন্দির করবে, এতে কোনো আপত্তি নেই। কিন্তু সরকারের কাজ তো মন্দির করা নয়। মানুষকে ভুলিয়ে দাও দৃষ্টি, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, স্বাস্থ্য, সংস্কৃতি, খেলাধুলা, উন্নয়ন, ঐক্য, সংহতি, সম্প্রীতি, এইসব প্রশ্ন নেই। এইসব নিয়ে মেতে থাকো। দুর্গাঙ্গন হতেই পারে, কিন্তু শুনুন, ওই যে জমিটা, এটার দাম কম করে 1000 কোটি টাকা উঠেছিল। 15 বছর ধরে খালি প্রতিশ্রুতি দিয়ে গেল বছরে 1 কোটি বেকারের চাকরি দেবে। কোথায়? স্যার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের নিউ টাউনে দুর্গাঙ্গনের শিলান্যাস করলেন এবং বললেন যে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে মহাকাল মন্দিরেরও শিলান্যাস হবে। এর আগে আমরা দেখেছিলাম দীঘায় জগন্নাথ মন্দির, আবারও সরকারি টাকায় কার্যত মন্দিরের শিলান্যাস। এখন যখন আমাদের রাজ্যের যারা মানব সম্পদের কে হাতে নিয়ে তারা অপেক্ষা করছে কাজের জন্য, হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে এই রাজ্য থেকে অন্য রাজ্য পর্যন্ত, অনেকে পরিযায়ী হিসাবে কাজ করছে, তখন একটা সরকারের প্রাথমিকতা কি হওয়া উচিত? যে কর্মসংস্থানটাকে সামনে রাখা, যা অর্থ আছে সেখানে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা এবং কর্মসংস্থান, এই কাজে তো ব্যবহার করবে, অগ্রাধিকার পাবে একটা একটা করে। তা না করে যে কাজটা হচ্ছে ধর্মীয় সংগঠনগুলির বা কোনো ব্যক্তি বা পারিবারিক, তারা করবে। আমরা মন্দির করার বিরুদ্ধে নেই। মন্দির কে করবে? মন্দির করার দায়িত্ব কারা? যারা পুজো পার্বণ করে তারা মন্দির করবে, এতে কোনো আপত্তি নেই। কিন্তু সরকারের কাজ তো মন্দির করা নয়। এবং তিনি বলছেন এই মন্দির করলে এই নিউ টাউনের এখানে নাকি অনেক কর্মসংস্থান হবে। আরে উনি তো সবসময়ই কর্মসংস্থান বলে, আলু বাজলে কর্মসংস্থান হবে, এইটা বললে ওইটা খাবে, ফুচকা বিক্রি করলে কর্মসংস্থান হবে। কর্মসংস্থান সবাই জানে, তাহলে সরকারের কি ভূমিকা তাতে? ফুচকা বিক্রি করলে কিছু লোক তার জীবন জীবিকা নির্ভর করে, তো সবাই জানে। তো তার সরকার কি করলো? উনি যে এই 15 বছর ধরে খালি প্রতিশ্রুতি দিয়ে গেল বছরে 1 কোটি বেকারের চাকরি দেবে, কোথায় সেগুলি? কোথায়? সুতরাং আমরা বলছি যে কাজটা যার, সে তো সেটা করবে। সরকারের কাজ হচ্ছে নীতি প্রণয়ন করে সেই নীতি প্রয়োগ যাতে যথাযথ হয়, সিদ্ধান্তগুলো যদি কার্যকরী হয় সেই বিভাগে তদারকি করা। তার জন্য বিভিন্ন দপ্তর আছে, বিভাগ আছে, তার জন্য পুলিশ আছে, সাধারণ প্রশাসন আছে, সব মিলে তাদেরকে সক্রিয় করা। একটা মুখ্যমন্ত্রী একটা টিম, তার লিডার, তিনি হচ্ছেন কি পারসন। স্বাভাবিকভাবে তিনি এই টিমটাকে পরিচালনা করবেন যে কোথায় কোনো ফাঁক ফুকর যাতে না থাকে। তার পলিসি যাই, নিজে কি পলিসি নিচ্ছেন সবাই বুঝতে পারছেন, কিন্তু যেটুকু নিচ্ছেন, যা ঘোষণা করছেন, তার প্রেরণামূলক যেগুলি করছেন সেগুলিও কার্যকরী হচ্ছে কিনা সেইখানে না দেখে আমরা দেখলাম, আমিও জ্যোতি বসু সেন্টারে যাচ্ছিলাম বিকেলবেলায়, তখন দেখি সাজো রব, চারিদিকে পুলিশে। এই 8 নম্বর থেকে ক্রস করলাম, শুধু পুলিশ আর পুলিশ, দুই পাশে শুধু মমতার ছবি আর সব্যরাজী দত্তর ছবি, এইসব দেখলাম। তাহলে এইগুলি একটা দুর্গাঙ্গন হতেই পারে, কিন্তু শুনুন, ওই যে জমিটা, এটার দাম কম করে 1000 কোটি টাকা উঠেছিল। 12.6 একর, হ্যাঁ, একর জমি 1000 কোটি টাকা দাম উঠেছিল। এরাই 900 কোটি কত টাকা দর উঠেছিল। এই জমি উনি এখানে দিয়ে দিলেন বিনা পয়সায়, একটা কমার্শিয়াল প্লট। জ্যোতি বসু নগরে, নিউ টাউনে, এটা একটা কমার্শিয়াল প্লট, এটা প্রাইম ল্যান্ড। অনেক কষ্ট করে এগুলি তৈরি করা হয়েছে, গৌতম দেবের নেতৃত্বে তখন করা হয়েছিল। তখন তিনি বিরোধিতা করেছিলেন, আটকাতে চেয়েছিলেন সব, এগুলি করলে এই হবে, সব কিছুতেই করতে দেবেন না। আর এখন তিনি ওই জমিকে, তিনি যেটা করা উচিত ওখানে
অফিস হবে, কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, এমন কাজ হবে। তা না করে তিনি করছেন এখন দুর্গাঙ্গন। এটা এখন কি বলবো, উনি যা ভেবেছেন, ওনার যা শিক্ষা, ওনার যা লক্ষ্য, উনি যা নির্দেশে করছেন। এখানে তো কারখানা করা যেত, এত বড় একটা জমি। কারখানা করা যেতে পারতো, একটা কর্মসংস্থানের জন্য শিক্ষা প্রতিষ্ঠান করা যেত, একটা ইঞ্জিনিয়ারিং কলেজ করা যেত, একটা অনেক এখন একটা চিকিৎসা ক্ষেত্র করা যেত, যেগুলি মানুষের পরিষেবাকেও দেবে, আবার সাথে সাথে কর্মসংস্থান হবে। তো এইটা করার মানে হতে পারে এটা কোনো প্রাইভেট সংস্থা করবে, এটা সরকার কি করে? সংবিধানে পরিষ্কার লেখা আছে ধর্ম যার যার ধর্ম চর্চা করবে, কিন্তু সরকার ধর্মের চর্চায় অংশীদার হবে না। এবং এতে যে বিপুল পরিমাণ খরচা হবে সেটা বোঝা যাচ্ছে, সেটা তো সাধারণ মানুষের ট্যাক্সের টাকায়। সেই তো, ওই তো অত কিছু হইচই করে করলো জগন্নাথ মন্দির দীঘাতে, কার টাকা? বললো আমি HRBC দিয়ে করেছি, হিটকো দিয়ে করেছি। হিটকো কার টাকা? হিটকো তো জনগণের টাকা। তো এইসব বললে হবে? আমরা বলছি মন্দির করুন, মসজিদ করুন, গির্জা করুন, গুরুদ্বারা করুন, করবে হচ্ছে সেসব সংস্থাগুলি, সরকার করে না। এবং বললেন যে মুখ্য সচিবের নেতৃত্বে একটা ট্রাস্ট এই পুরোটা দেখাশোনা করবে। সেটা এখন দেখো মুশকিল হয়ে গেছে। ওখানে রাম মন্দির করছেন নরেন্দ্র মোদী, তিনি উদ্বোধন করছেন, তিনি গিয়ে স্তুতিতে পড়ছেন। প্রধানমন্ত্রী যেই পথ দেখিয়েছেন সেই পথ অনুসরণ করছেন মমতা ব্যানার্জি। আবার মমতা ব্যানার্জি যে পথ অনুসরণ করছেন সেটা কখনো কখনো নরেন্দ্র মোদী অনুসরণ করছেন। মানে দীঘায় যেমন সরাসরি সরকারি টাকাটা একেবারে প্রকাশ্যে ছিল, এখানে যেটা যাতে প্রকাশ্যে না আসে সেই জন্য ট্রাস্টের কথা বললেন। ওই তো ট্রাস্ট মানেটা কি, কোত্থেকে টাকাটা আসবে? মুখ্য সচিব মানে সে তো মুখ্য সরকারই তো মুখ্য সচিবের কাজ তো হচ্ছে সরকার ঠিকমতো চলে কিনা, আইন মতো চলছে কিনা, যা টাকা বরাদ্দ হচ্ছে সেই টাকার হিসাব নিকাশ ঠিকমতো আছে কিনা, সরকার যারা যে সিদ্ধান্ত হচ্ছে তার কর্মচারীরা, কর্মী বাহিনী সেটা ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে তারা সক্রিয়তা দেখাচ্ছে না নিষ্ক্রিয়তা দেখাচ্ছে, না তারা নানাভাবে অন্তর্ঘাত করছে, এইগুলি ক্ষেত্রে নজরদারি করা। তো তিনি যদি এইসব কাজ করেন তাহলে এই যে এখন চুরি চামারি হচ্ছে, এত শিক্ষায় নিয়োগের ক্ষেত্রে হচ্ছে, মানে গরু চুরিতে হচ্ছে, বালি পাচারে হচ্ছে, এইসব যা যা অপকর্ম চলছে সেগুলি দেখবে কে? সেগুলিকে আটকাবে কে? ওনাকে তো একদিকে ছুটতে হচ্ছে, দুদিন মুখ্য সচিবকে থাকতে হলো দিল্লির মিটিংয়ে, থাকতেই হবে, এটা রুটিন কাজ, এটা করতেই হবে। আবার এইগুলি করলে উনি কখন করবেন? তিনি তার তার কলিগদের কাজের হিসাব নিকাশ কী করে নেবেন? নেওয়ার সময় কোথায়? মুখ্যমন্ত্রী তাকে এইসব কাজে ব্যস্ত রাখছেন সবসময়। এবং তিনি বলছেন যে রাজ্যের মুকুটে একটা নতুন পালক, এটা পালক হয়েছে না কন্ট্রাক্ট হয়েছে সেটা মানুষ ভবিষ্যতে দেখবে। একদিকে মুখ্যমন্ত্রী দুর্গাঙ্গন করছেন, ওদিকে তার দল থেকে বেরিয়ে গিয়ে হুমায়ুন কবির বাবরি মসজিদে শিলান্যাস করে। তো এইগুলি তো সব শুনে একই জায়গা থেকে উৎসব, মুখ এক জায়গায়। হ্যাঁ, মানুষকে ভুলিয়ে দাও দৃষ্টি, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, স্বাস্থ্য, সংস্কৃতি, খেলাধুলা, উন্নয়ন, ঐক্য, সংহতি, সম্প্রীতি, এইসব প্রশ্ন নেই। এইসব নিয়ে মেতে থাকো, ধর্ম নিয়ে মেতে থাকো, মন্দির মসজিদ, মন্দির মসজিদ, এই নিয়ে মেতে থাকো, এই নিয়ে মেতে থাকো, এইদিকে মাতিয়ে রাখো। এটাই তো কথা। এই জন্য তো তিনি বলছেন এটা আফিম ধর্মকে। আমরা বলছি না, ঠিক আছে ধর্মচর্চা হোক, যার যার তাদের ব্যক্তিগত ব্যাপার, পুজো হোক, পার্বণ হোক, কোনো অসুবিধা নেই, কিন্তু সরকারের যা কাজ, সংবিধানের নামে যে মন্ত্রগুপ্তির শপথ নেয় বিধায়ক হওয়ার পর, মন্ত্রী হওয়ার পর, MLA হওয়ার পর, MP হওয়ার পর, এই যে বা পুরসভা, পঞ্চায়েত, যেখানে নির্বাচিত প্রতিনিধি হওয়ার পর শপথ নিতে হয় সংবিধানকে মেনে চলবো। তো সংবিধানে কি কি আছে সেটা তো দেখবেন। এটা না দেখে এখন সামনে নির্বাচন, সুতরাং ভাবছে ওইগুলি সব ভুলে যাবে, আমি একটা দুর্গাঙ্গন দিয়ে করে সেই বিজেপির পথেই, মানে ধর্মে হয়তো ওখানে ওনারা করছেন, এখানে করছেন, খালি মানুষকে ধর্মের নামে বিভোর করে রাখো, এটা পথ নয়। এবং জানুয়ারিতে আবার মহাকাল মন্দিরেরও শিলান্যাস হবে। কবে করুক, করতে থাকছেন, মানুষ দেখছেন। আরে রাম মন্দির করার পর যে নির্বাচন হলো, সেই নির্বাচনে কি
আর বিজেপি ওখানে জিতেছে। একটু একটু সেটা কি মমতা ব্যানার্জি জানে না? মন্দির দিয়ে মসজিদ দিয়ে যদি জয় হয়ে যেত তাহলে আর নীতির কী দরকার ছিল? খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, মানুষের যে চাহিদা, মানুষের যে মৌলিক সমস্যা, তার নিরসনের জন্য, কর্মসংস্থানের জন্য, জীবন জীবিকার প্রশ্ন, এইগুলিকে যত বেশি ইগনোর করবে, অবজ্ঞা করবে, তত বেশি মানুষ থেকে বিচ্ছিন্ন হবে। মানুষকে মনে হচ্ছে কতদিন জোর জুলুম করে কিছু লোককে ভুলিয়ে রাখতে পারছি, কিছু লোককে প্রলুব্ধ করতে পারছি, কিন্তু এটা বেশি দিন টেকে না। শ্রীলঙ্কার চেহারা দেখুন, নেপালের চেহারা দেখুন, পরিস্থিতি কখনো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। শাসক দল যদি মনে করে থাকে যে তারা যা করবেন সবটাই মানুষ মেনে নেবে, এটা মানে না। চিরকাল কারও সমান যায় না। এটা অন্যদিকে যেমন হুমায়ুন কবির, সেও সেই ধর্মকে সামনে রেখেই দল খুলেছেন। শুরু করলো তা দিয়ে, তারপরে তিনি বড় বড় কথা বলছেন, দলের নাম দিয়ে দিচ্ছেন একেবারে। প্রথমে বলেছিল বামেদের সাথে জোট করবে, ওই যে জাতীয় উন্নয়ন পার্টি। হ্যাঁ, বাবারে, উন্নয়ন পার্টি। এতদিন তিনি যে লোকটা কংগ্রেস করলেন, তৃণমূল করলেন, বিজেপি করলেন, আবার তৃণমূল করলেন, একদম। হ্যাঁ, গেলেন আবার তৃণমূল করলেন, তৃণমূল থেকে এখন পঞ্চম পার্টিতে যোগ দিলেন। আমি বলছি, তিনি বলছেন এখন আইএসএফ এর সাথে জোট করবে। এদিকে আইএসএফ আলিমুদ্দিনে নওশাদ সিদ্দিকী এসেছিলেন। এই তো বলতেই পারে কেউ কেউ কিছু আছে। এখন মসজিদের নামে টাকা তুলেছেন, এই টাকা দিয়ে যদি কাউকে প্রলুব্ধ করতে পারেন, উনি ভাবছেন যাকে বলবেন সেই দাঁড়াবে। ওই ক্যান্ডিডেট ঠিক করছে, সেই ক্যান্ডিডেট প্রথম ক্যান্ডিডেট দাঁড়ালেন না, আবার আরেকজন ক্যান্ডিডেট করলে আমি জানি না, প্রার্থীও তুলে নিচ্ছেন, প্রার্থীদেরও তুলে নিচ্ছেন। 182টা আসনে এখন বলছেন, আগে ছিল 135টা। বলবেনি যত, এটা তো এইটা বলে না, একটু পারদ বাড়াতে হবে। এখন আমাদের যেমন এই শীতের তাপ খালি কমছে, শীত বাড়ছে, হ্যাঁ, সবাই খালি হিসাব নিচ্ছে কত। তো এরকম হচ্ছে, তারা দর বাড়াচ্ছে। তার মানে এই 26-এর নির্বাচনে আইএসএফ এর সাথে বামেদের জোট হচ্ছে, এটা কি? আমি এখন কোনো নিয়ে ওই আলোচনা তো এখন ব্যাপার নেই। আইএসএফ বামফ্রন্টের সাথে চেয়ারম্যানের সাথে কথা বলেছেন, একদম। আইএসএফ এর নেতা বাইরে এসে বলেছেন আমি আমার দাবি প্লেস করেছি, বামফ্রন্টে আলোচনা হবে। আমাদের তো সব কোনো একজন সিদ্ধান্ত নেয় না। ওখানে যখন বামফ্রন্টের সাথে মিটিং করছেন তখন বিমান বসু ছিলেন, মোহাম্মদ সেলিম ছিলেন, সিদিক ভট্টাচার্য ছিলেন। সুতরাং ওটাও কালেকটিভলি, নো ইন্ডিভিজুয়াল। উনিও যখন গেছেন, তিনিও আইএসএফের নেতার সাথে আরও দুজন ছিলেন। সুতরাং এই যে কালেকটিভলি আলোচনা হয়েছে, উনি একটা দলের হয়ে আলোচনা করছেন, আর বামফ্রন্টের নেতৃত্ব আমাদের এতগুলি দল আছে, তাদের সাথে আলোচনা করতে হবে। আমরা চাই, সিপিআইএম এটা আন্তরিকভাবে চায় যে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সমস্ত স্তরের মানুষের ঐক্য গড়ে উঠুক। বাম, গণতান্ত্রিক, ধর্ম নিরপেক্ষ সমস্ত মানুষ যারা সংবিধান চলতে চায়, যারা স্বাধীনতার এই যে স্বপ্নগুলিকে, ক্ষুদিরাম, প্রফুল্লচাকী, বিনয়, বাদল, দীনেশ, সূর্যসেন, মাতঙ্গিনী হাজরা, সিধু কানু, বিরসা মুন্ডা, ইন্দ্রাণী থাপা, আশফাকুল্লাহ, এদের যে জীবন দিলেন, তাদের স্বপ্নকে সফল করার জন্য যে যেখানে আছেন ঐক্যবদ্ধ হন। যারা মানুষকে মানুষ হিসেবে গণ্য করছে না, যারা দেশকে টুকরো টুকরো করছে ধর্মের নামে, বর্ণের নামে, সম্প্রদায়ের নামে, আঞ্চলিকতার নামে, ভাষার নামে, যেমন যারা একটা দলের নাম ঠিক করতে গিয়ে সেখানেও শব্দকে বিভাজন করছে। বাংলা শব্দ তৃণমূল, এটা টিএমসি নাম করতে গিয়ে আরএসএসের নির্দেশে ওখানে তামিল মানিলা কংগ্রেস, এখানে তৃণমূল কংগ্রেস হয়ে গেল। তৃণমূল একটা শব্দ এতদিন শিখে এসেছি, কিন্তু মমতা ব্যানার্জি আর আরএসএস শিখিয়ে দিল না, তৃণমূল দুটো শব্দ, তাই টিএমসি হচ্ছে, নাহলে টিসি হয়। আবার তারা যখন ধরা পড়ে যায় তখন আবার একটা দলের দুটো নাম, রাজ্যের টিএমসি, অল ইন্ডিয়া এআইটিসি, তখন তৃণমূলটা দুটো শব্দ, একটা শব্দ, আর এখানে দুটো শব্দ। বাংলায় হচ্ছে তৃণমূল দুটো শব্দ, আর অরুণাচলে হচ্ছে তৃণমূল একটা শব্দ, গোয়াতে একটা শব্দ। আমি বলছি স্যার, এই দ্বিচারিতা কেন? ভোট যত এগিয়ে আসবে তখন যদি হুমায়ুন কবির বা জনতা উন্নয়ন পার্টি যদি বামেদের সঙ্গে জোট করতে চায়, তাহলে কি? তখন যদি হাইপোথেটিক্যাল কথার ব্যাপার না, আমাদের কথা পরিষ্কার, বামপন্থীরা এই কথা বলে দিয়েছে যে আমরা পরিষ্কারভাবে ধর্ম নিরপেক্ষতা, দেশের সংবিধানে যা আছে এই ধর্ম নিরপেক্ষতার পক্ষে কথা বলতে হবে। ধর্ম নিরপেক্ষতার বিরুদ্ধে কথা বলবো, বিভাজনের কথা বলবো, আর বামপন্থীদের সাথে থাকবো, এটা হবে না।